পরবর্তী কোষ বিভাজনের যে পদ্ধতি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে জীবনের প্রবাহমানতা এককের কোষ বিভাজন ও কোষচক্র এই এককের অন্তর্গত উপ একক মাইটোসিস আমরা জেনেছি। আজকে এই একই এককের অন্তর্গত মিওসিস উপ একক সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ কোষ বিভাজনের দ্বিতীয় পদ্ধতি, অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি জনিত্রী কোষ পরপর দুবার বিভাজিত হয়। ইন্টারফেস দশা একবার হয়, কিন্তু বিভাজন দশা দুবার, এবং এর ফলে একটা জনিত্রী কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই যে কোষ বিভাজনের পদ্ধতি, এই কোষ বিভাজনের পদ্ধতিকে আমরা মিওসিস বলে থাকি। তো এই মিওসিস পদ্ধতিটা আমরা কাকে বলে তার সংজ্ঞা আগে একবার পড়েছি। এখন এই মিওসিস পদ্ধতিটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো। পুরোপুরি পদ্ধতিটা জানবো না, কারণ পদ্ধতিটা অনেক বড়, সেই জন্য তার মধ্যে থেকে কিছু ছোট ছোট জিনিস আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যে সেই পদ্ধতিটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস বা পাঠ্যক্রমেও সেটা নেই, পুরো পদ্ধতি পড়ানোর কোনো জায়গা নেই, তাই জন্য কতগুলো ছোট ছোট জিনিস আমরা এখান থেকে আলাদা আলাদা করে জেনে নেব। তো প্রথমেই যেটা আমরা জানবো সেটা হলো সমসমস্ত ক্রোমোজোম। সমসমস্ত ক্রোমোজোম কাকে বলে না? সমসমস্ত ক্রোমোজোম হলো সেই সমস্ত ক্রোমোজোম যারা গঠনগতভাবে এবং কার্যগতভাবে একই রকম। এই দুটো ক্রোমোজোমকে আমরা সমসমস্ত ক্রোমোজোম বলি। সাধারণত সেই ক্রোমোজোমগুলি সমসমস্ত ক্রোমোজোম যারা মিওসিসের মেটাফেজ দশা বা প্রোফেজ দশাতে জোড়বদ্ধভাবে অবস্থান করে। প্রোফেজ দশায় যারা জোড়বদ্ধ হয় তারাই হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোমের যে জোড়াটা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এক জোড়া ক্রোমোজোমকে আমরা সমসমস্ত ক্রোমোজোম বলি। এই ক্রোমোজোম জোড়ার একটা আমরা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে, আরেকটি আমরা পেয়েছি আমাদের মায়ের কাছ থেকে। প্রতিটা ক্রোমোজোম এরকম জোড়ায় জোড়ায় অবস্থান করে। সেজন্যই আমরা বলি আমাদের কোষে, আমাদের প্রতিটা কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া, অর্থাৎ 23 রকমের ক্রোমোজোম দুটো করে আছে। সব ক্রোমোজোম আবার দুটো করে নেই, একটা এক্স একটা ওয়াই থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা ব্যতিক্রম, সেটা আমরা জানবো না, আমাদের সেটা জানারও দরকার নেই। কিন্তু প্রতিটা ক্রোমোজোম দুটো করে থাকে। এই দুটো ক্রোমোজোম কিন্তু গঠনগতভাবে এবং কার্যগতভাবে মোটামুটি একই রকম। এদের একটা আমরা পেয়েছি বাবার কাছ থেকে, একটা পেয়েছি মায়ের কাছ থেকে। এরা মিওসিস কোষ বিভাজনের শুরুতে জোড়বদ্ধভাবে অবস্থান করে। এদেরকে বলা হয় সমসমস্ত ক্রোমোজোম। এই যে সমসমস্ত ক্রোমোজোমের একটাকে আমরা বলছি মোনাড। একটাকে, এটা একটা মোনাড, এটা একটা মোনাড। দুটো মোনাড যখন এক জায়গায় হচ্ছে তখন তাকে আমরা বলছি ডায়াড। অর্থাৎ এটা কোষ বিভাজনের একদম শুরুতে হচ্ছে, যখন ক্রোমাটিন তন্তুগুলো জল বিয়োজন করে ক্রোমোজোম তৈরি করছে। সেই ক্রোমোজোম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এরা জোড়বদ্ধভাবে অবস্থান করতে শুরু করে, অর্থাৎ জোড় বাঁধে একসঙ্গে। এই জোড় বাঁধার সময় যে ঘটনাটা বা যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোম দুটো এক জায়গায় যখন আসছে তখন তাদেরকে আমরা বলছি বাইভ্যালেন্ট, এবং তার মধ্যে দুটো ক্রোমাটিড থাকছে, সেই জন্য তাকে আমরা বলছি ডায়াড। প্রতিটা ক্রোমোজোম একটা করে ক্রোমাটিড নিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য প্রতিটা ক্রোমোজোমকে আমরা বলছি মোনাড। কিন্তু যেহেতু দুটো ক্রোমোজোম আছে, অর্থাৎ দুটো ক্রোমাটিড আছে, তাই এটাকে আমরা বলছি ডায়াড। তাহলে আমাদের মোনাড এবং ডায়াড ক্লিয়ার হয়েছে। আমরা জেনেছি বাইভ্যালেন্ট কি জিনিস। সমসমস্ত ক্রোমোজোমগুলো এক জায়গায় এসে জোড়বদ্ধ হয়, যে গঠনটা তৈরি করে তাকে বলছি আমরা বাইভ্যালেন্ট। আর জোড়বদ্ধ হওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে বলছি আমরা সাইন্যাপসিস, যেটা আমি নিচে দেখতে পাচ্ছি সাইন্যাপসিস লেখা রয়েছে। সাইন্যাপসিস পদ্ধতিতে সমসমস্ত ক্রোমোজোমগুলো জোড়বদ্ধভাবে অবস্থান করে। সেই জোড়বদ্ধ অবস্থানকে আমরা বলছি বাইভ্যালেন্ট, সেই অবস্থাটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। প্রতিটা ক্রোমোজোম একটা করে ক্রোমাটিড দিয়ে তৈরি। এই একটা করে ক্রোমাটিডকে আমরা বলছি মোনাড।
দুটো সমসমস্ত ক্রোমোজোমের দুটো মোনাডকে বাইভ্যালেন্ট অবস্থাতে একসঙ্গে বলা হচ্ছে ডায়াড। এই যে ডায়াড গুলো, এবারে এই ডায়াডকে আমরা দেখছি লম্বালম্বি ভাবে দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে যেতে দেখছি। অর্থাৎ প্রতিটা ডায়াড, প্রতিটা মোনাড দুটো করে ক্রোমাটিড তৈরি করছে। এই নীল মোনাড, এটা থেকে দুটো ক্রোমাটিড তৈরি হয়েছে, কালো মোনাড, এটা থেকে দুটো ক্রোমাটিড তৈরি হয়েছে। এখন দেখতে পাচ্ছি আমরা এই বাইভ্যালেন্টের মধ্যে, এটা আর বাইভ্যালেন্ট অবস্থাতে নেই, এখানে এবারে আমরা দেখতে পাচ্ছি চারটে ক্রোমাটিড তৈরি হয়েছে। এই চারটে ক্রোমাটিড অবস্থাটাকে আমরা বলি টেট্রাড। এখানে আমরা দেখতে পাচ্ছি টেট্রাড কথাটা লেখা রয়েছে। তাহলে মোনাড, ডায়াড এবং টেট্রাড জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হলো। আরো একবার বলছি যে টেট্রাড জিনিসটা কি না, ডায়াড গুলো লম্বালম্বি ভাবে দুটো ডায়াডই মানে দুটো মোনাড লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, প্রতিটা ক্রোমাটিড ক্রোমোজোম দুটো ক্রোমাটিড তৈরি করছে এবং টোটাল ক্রোমাটিডের সংখ্যা দাঁড়াচ্ছে 4। সেই জন্য এই ঘটনাটাকে আমরা বলছি, এই গঠনটাকে আমরা বলছি টেট্রাড। পরিষ্কার হয়েছে? এইবারে আমরা চলে আসবো সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিডে। এই যে জিনিসটা, এর যে দুটো ক্রোমাটিড অর্থাৎ একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড, অর্থাৎ নীল ক্রোমোজোমের দুটো নীল ক্রোমাটিড, কালো ক্রোমোজোমের দুটো কালো ক্রোমাটিড, এদেরকে আমরা বলছি সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ এই সিস্টার ক্রোমাটিড গুলো একটা মাত্র সেন্ট্রোমিয়ার দিয়ে একে অপরের সঙ্গে জুড়ে আছে, কিন্তু এই যে জোড়বদ্ধ অবস্থা অর্থাৎ এই যে বাইভ্যালেন্ট, এই বাইভ্যালেন্টের দুটো বিপরীত ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। নন সিস্টার ক্রোমাটিড অর্থাৎ নীল ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, কালো ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, দুটোকে আমরা একসাথে বলছি নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ আরো একবার বলছি যে একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড তারা একে অপরের সিস্টার ক্রোমাটিড, দুটো আলাদা ক্রোমোজোমের দুটো আলাদা ক্রোমাটিড তারা একে অপরের নন সিস্টার ক্রোমাটিড। এখানে দুটো নীল একে অপরের সিস্টার, দুটো কালো একে অপরের সিস্টার, একটা নীল একটা কালো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এবং এই সিচুয়েশনটা আমরা টেট্রাড অবস্থাতেই কেবল এই ক্রোমাটিডের এই জিনিসগুলো পাবো, ডায়াড বা মোনাড অবস্থাতে পাবো না। এইবারে আমরা চলে আসব পরবর্তী আরেকটা পদ্ধতি, তাকে আমরা বলছি সাইন্যাপসিস। সাইন্যাপসিসটা কি না, যখন মোনাড অবস্থাতে আছে তখন বা ডায়াড অবস্থাতে অর্থাৎ বাইভ্যালেন্ট অবস্থাতে যখন ক্রোমোজোম দুটো রয়েছে, সমস্ত ক্রোমোজোম যখন বাইভ্যালেন্ট অবস্থাতে আছে তখন ওরা একে অপরের সঙ্গে খুব নিবিড়ভাবে অবস্থান করে, অর্থাৎ খুব কাছাকাছি জোড়বদ্ধভাবে অবস্থান করে। এই জোড়বদ্ধ হওয়ার যে ঘটনা বা যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলছি সাইন্যাপসিস। এই সাইন্যাপসিস যখন ঘটছে তখন কিন্তু এখানে আরো একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়, যেটাকে আমরা বলছি ক্রসিং ওভার। খুব গুরুত্বপূর্ণ এই ঘটনাটা, তার কারণ এই ঘটনাটার জন্য অনেক পরিবর্তন দেখা যায় মানব দেহে বা জীব দেহে। কি পরিবর্তন যদি প্রশ্ন করা হয়, তার উত্তর হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকের বাবা মায়ের সন্তান, কিন্তু আমাদের আকার আকৃতি বাবা মায়ের থেকে কিন্তু অনেকটাই আলাদা। আবার আমাদের ভাই বোনেদের মধ্যেও বিভিন্ন ধরনের আকৃতিগত বা চারিত্রিক বিভিন্ন ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে একই বাবা মায়ের দেহ থেকে আসা যে ক্রোমোজোম, সেটা তো সবার দেহে একই রকম ভাবে যাওয়ার কথা। আমার ভাই বা আমার বোন বা আমার দিদি দাদা তাদের মধ্যেও নিশ্চয়ই একই ক্রোমোজোম যাওয়ার কথা, কিন্তু ক্রোমোজোম একই যাওয়া সত্ত্বেও কি করে আমাদের আকার আকৃতি সবকিছু আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এই ক্রসিং ওভারের মধ্যে লুকিয়ে আছে। আমি বলছি না যে শুধুমাত্র ক্রসিং ওভারই একমাত্র দায়ী এই পরিবর্তনের জন্য। এই পরিবর্তনের জন্য আরো অনেক ধরনের পদ্ধতি দায়ী, কিন্তু ক্রসিং ওভার অন্যতম প্রধান একটা কারণ, যে কারণের জন্য
বাবা মায়ের সন্তান সন্ততিরা একে অপরের থেকে প্রত্যেকে পৃথক হয় বা আলাদা হয়। এই আলাদা হওয়ার যে ঘটনা, এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন বা ভেদ। এই ভ্যারিয়েশন বা ভেদ এর একটা কারণ হচ্ছে এই ক্রসিং ওভার, যাকে আমরা বলি রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তিকরণ। এই ঘটনাটাও কিন্তু মিয়োসিস কোষ বিভাজনের শুরুর দিকেই হয়, অর্থাৎ যখন এই যে ঘটনাটা, অর্থাৎ এই যে ক্রসিং ওভারের যে ঘটনা বা রিকম্বিনেশনের যে ঘটনা, এটা কিন্তু কোষ বিভাজনের একদম শুরুর দিকে হতে পারে, শুরুর দিকে হয়, মানে প্রোফেজের একদম শুরুর দিকে। প্রোফেজের আমি একটু পরেই বলছি যে প্রোফেজের অনেকগুলো উপদশা আছে, তার মধ্যে দুটো উপদশা হচ্ছে প্যাকিটিন এবং ডিপ্লোটিন। এই প্যাকিটিন এবং ডিপ্লোটিন উপদশাতে এই ঘটনাটা, ক্রসিং ওভারের এই ঘটনাটা ঘটে। এখানে কি হয়, প্রথমে যেটা বাইভ্যালেন্ট গঠিত হচ্ছে, অর্থাৎ সমস্ত ক্রোমোজোমগুলো একে অপরের সঙ্গে সাইন্যাপসিস পদ্ধতিতে জোড় বাঁধছে। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে সাইন্যাপসিস পদ্ধতিতে বাইভ্যালেন্ট গুলো জোড় বেঁধেছে। জোড় বাঁধা কন্ডিশনে আমরা কি হয় জানি, ওটাকে আমরা ডায়াড বলে থাকি। এবারে ডায়াড গুলো থেকে কি তৈরি হচ্ছে, টেট্রাড তৈরি হচ্ছে, অর্থাৎ এই কন্ডিশনটা তৈরি হচ্ছে। ডায়াড গুলো ভেঙে গিয়ে মাঝখান থেকে দুটো করে ক্রোমাটিড তৈরি করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো করে ক্রোমাটিড তৈরি হয়েছে, এবং কি তৈরি হয়েছে না, টেট্রাড। টেট্রাড দুটো এবারে নিজেদের মধ্যে খণ্ড বিনিময় করবে। এইটা খুব অদ্ভুত একটা ঘটনা যে হঠাৎ করে নিজেদের মধ্যে খণ্ড বিনিময় কিভাবে করছে তারা। দেখো, টেট্রাড গঠন করেছি, এইবারে যেটা হচ্ছে দেখো, এখানে একটা ক্রস মতন তৈরি হয়েছে। এই এক্স আকৃতি যেটা এইখানে তৈরি হচ্ছে, এই যে ছোট্ট জায়গাটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা দেখে, যে এই যে এক্স মতন জায়গাটা তৈরি হয়েছে, এই এক্সটাকে বলা হচ্ছে কায়াজমা। কায়াজমা গঠন হচ্ছে এই জায়গাটা, আমি এখানে লিখেও দিয়েছি কায়াজমা। এই কায়াজমাতে এইখানে উল্লম্ব ভাবে কেটে যাচ্ছে এটা, এবং কেটে গিয়ে কি হচ্ছে, খুব ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো যে কি ঘটছে এখানে। এই লাল যে বাহুটা, এই লাল ক্রোমাটিডটা চলে যাচ্ছে নীল ক্রোমাটিডের সঙ্গে, এবং এই নীল ক্রোমাটিডটা চলে যাচ্ছে লাল ক্রোমাটিডের সঙ্গে। এইখানে জিনিসটা দেখলে তোমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে এই লালটা কেটে কিভাবে নীলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এবং এই নীলটা কেটে কিভাবে লালের সঙ্গে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ ক্রোমোজোমের খণ্ড বিনিময় হয়ে গেল। এই ক্রোমোজোমের অংশ ওই ক্রোমোজোমে চলে গেল, ওই ক্রোমোজোমের অংশ এই ক্রোমোজোমে চলে এলো, ফলে বৈশিষ্ট্যের আদান প্রদান হলো। এখানে যদি ধরা যায় যে একটা, লিখলে হয়তো দেখতে পাবে না সেজন্য আমি লিখিনি, এইখানে যদি ধরি আমি একটা এ ছিল, আর এইখানে যদি ধরি আমি বড় এ ছিল, তাহলে এটা হওয়ার পরে যেটা আমি দেখতে পাবো, বড় এটা চলে গেল এর দেহে, ছোট এটা চলে গেল ওর দেহে। অর্থাৎ এই যে বৈশিষ্ট্য দুটো, এটা আদান প্রদান হয়ে গেল। বড় এটা লাল ক্রোমোজোমের অংশ ছিল, ছোট এটা নীল ক্রোমোজোমের অংশ ছিল। ক্রসিং ওভারের শেষে আমি দেখছি যে বড় এ হয়ে গেছে নীল ক্রোমোজোমের অংশ, ছোট এ হয়ে গেছে লাল ক্রোমোজোমের অংশ। অর্থাৎ যে হোমোলোগাস ক্রোমোজোম দুটো জোড়বদ্ধ হয়েছিল, সেই হোমোলোগাস ক্রোমোজোম দুটোর বৈশিষ্ট্যের আদান প্রদান হলো, খণ্ড বিনিময় হলো, এবং এই খণ্ড বিনিময়ের যে পদ্ধতি, তাকে আমরা বলছি ক্রসিং ওভার। এই বৈশিষ্ট্যের আদান প্রদান হচ্ছে বলেই এই ক্রোমোজোমটা যদি কারোর দেহে যেত, তাহলে এই ক্রোমোজোমের সমস্ত বৈশিষ্ট্য তার দেহে প্রকাশ পেত। কিন্তু এই ক্রোমোজোমের সঙ্গে লাল ক্রোমোজোমের আদান প্রদান হওয়ার জন্য লাল ক্রোমোজোমের একটা বৈশিষ্ট্য তার দেহে প্রকাশ পেয়ে যাচ্ছে, ফলে নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি ভ্যারিয়েশন বা ভেদ। এবং সেটা কিন্তু এই প্রকৃতিতে যে অভিব্যক্তি ঘটেছে, অর্থাৎ উদ্বংশীয় জীব থেকে যে আধুনিক জীবের সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিছুটা সম্ভব হয়েছে। এখানে আরেকটা জিনিস আমি বলতে একটু ভুলে গেছিলাম, যে ডায়াড শুধুমাত্র এই দুটোকে এক জায়গায় এলেই ডায়াড বলা হবে না। ডায়াড হচ্ছে এ দুটোকেও আমরা ডায়াড বলতে পারি, অর্থাৎ একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকেও আমরা ডায়াড বলতে পারি, আবার দুটো আলাদা ক্রোমোজোমের আলাদা ক্রোমাটিডকেও আমরা ডায়াড বলতে পারি। কিন্তু এখানে এসে আমরা দেখছি যে দুটো ডায়াড কাছাকাছি এসছে, তাই এটাকে আমরা বলছি টেট্রাড। কিন্তু এখানে দুটো মোনাড কাছাকাছি এসেছিল, তাই এটাকে আমরা বলেছিলাম ডায়াড। আর মোনাড হচ্ছে এই একটা ক্রোমাটিডকে আমরা সবসময় বলবো মোনাড। এই তিনটে শব্দ তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে,
মোনাড, ডায়াড এবং টেট্রাড, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, সমস্ত ক্রোমোজোম, বাইভ্যালেন্ট অবস্থা, সাইন্যাপসিস পদ্ধতি, ক্রসিং ওভারের পদ্ধতি এবং সেখান থেকে খণ্ড বিনিময় এবং রিকম্বিনেন্ট ক্রোমাটিড এবং ক্রোমোজোম, এবং আলটিমেটলি যে ক্রসিং ওভারের রেজাল্ট যেটা, সেটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ক্রোমোজোম বা রিকম্বিনেন্ট ক্রোমাটিড। যে ক্রোমাটিডটার মধ্যে পরিবর্তন হয়েছে সেটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ক্রোমাটিড এবং ক্রোমোজোমটাকে বলছি রিকম্বিনেন্ট ক্রোমোজোম। এখানে আমরা একটা ক্রোমাটিডকে দেখিয়েছি, এখানে এই ক্রোমাটিড দুটোর মধ্যেও কিন্তু অংশ বিনিময় হতে পারে এবং হয়ও, কিন্তু সেগুলো দেখানো মানে অনেক জটিল হয়ে যাবে, সেই জন্য আমি ওই দিকে আর যাইনি। এইবারে আমরা জেনে নেব যে মিয়োসিস কতগুলো পদ্ধতিতে বা কতগুলো ধাপে কিভাবে সম্পূর্ণ হয়। এখন আমরা মিয়োসিসের টোটাল পদ্ধতিটা একটু জানবো। তো মিয়োসিসের পদ্ধতিতে যাওয়ার আগে মিয়োসিসের যে মূল পদ্ধতিটা, মানে মূল যে দশাগুলো, সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। মাইটোসিসের মতোই মিয়োসিসেরও দুটো দশা রয়েছে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস মিয়োসিসের ক্ষেত্রে এবং মাইটোসিসের ক্ষেত্রে খুব বেশি কিছু পার্থক্য চোখে পড়ে না। মাইটোসিসের বিভাজন যেমন প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইটোসিসের সাইটোকাইনেসিস যেমন ভাবে ঘটেছিল, উদ্ভিদ ও প্রাণী কোষের ক্ষেত্রে মিয়োসিসের সাইটোকাইনেসিস কিন্তু প্রায় একই রকম ভাবেই ঘটে। পার্থক্য যেটা, সেটা কিন্তু ক্যারিওকাইনেসিসের মধ্যে। ক্যারিওকাইনেসিস মাইটোসিসের ক্ষেত্রেও আমাদের চারটে দশা ছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখানেও আমরা মিয়োসিসের ক্ষেত্রেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশাগুলো একইভাবে পাবো। ওখানে যেটা পাইনি, এখানে যেটা আলাদা করে পাওয়া যায়, সেটা হলো প্রোফেজের 5টা উপদশা। 5টা উপদশা কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এই যে 5টা উপদশা, এই 5টা উপদশা হলো প্রোফেজের 5টা উপদশা। অর্থাৎ ক্যারিওকাইনেসিসের যদি দশাগুলোকে আমরা দেখতে চাই মিয়োসিসের ক্ষেত্রে, তাহলে আমরা এভাবে বলতে পারি, শুরু হচ্ছে লেপ্টোটিন দিয়ে, তারপরে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তারপরে হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এইভাবে এই দশাগুলো পরপর পরপর মিয়োসিসের ক্ষেত্রে চলতে থাকে এবং তারপরে গিয়ে আমরা দেখতে পাই যে একটা কোষ প্রথমে দুটো কোষে রূপান্তরিত হচ্ছে, তারপরে সেই দুটো কোষ আবার 4টে কোষে ভেঙে গিয়ে 4টে অপত্য কোষ তৈরি করছে। তাহলে এই যে পদ্ধতিটা, এটার প্রত্যেকটা পড়তে গেলে অনেকটা হয়ে যাবে, তাই আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এটাকে ছোট করে নিয়ে একটু পড়ার চেষ্টা করব যে কি কি মূল ঘটনা এই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে ঘটে, সেটা আমরা এবারে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। মিয়োসিসের যে পুরো পদ্ধতি, আমরা বলছি মিয়োসিস প্রথমে ক্রোমোজোমগুলো দুটো কোষ তৈরি করে, একটা কোষ দুটো কোষ তৈরি করে, যার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আবার পরবর্তী সময় সেই দুটো কোষ থেকে 4টে কোষ তৈরি হয়, অর্থাৎ দুবার বিভাজিত হচ্ছে। একটা কোষ দুবার বিভাজিত হচ্ছে। প্রথম যে বিভাজনটা তাকে বলা হচ্ছে প্রথম মিয়োসিস বিভাজন বা মিয়োসিস 1। পরের বার যখন বিভাজিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে দ্বিতীয় মিয়োসিস বিভাজন বা মিয়োসিস 2। মিয়োসিস 1-এর ক্ষেত্রে আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজকে পাবো। আবার মিয়োসিস 2-এর ক্ষেত্রেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পাবো। অর্থাৎ দুটো ক্ষেত্রেই ক্যারিওকাইনেসিসের যে 4টে দশা, 4টেকেই আমরা পাবো। মিয়োসিস 1 বা প্রথম মিয়োসিস বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের নামকরণ এভাবে করা হয়েছে যে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। ঠিক একইভাবে মিয়োসিস 2-এর ক্ষেত্রে এই 4টে দশার নামকরণ এভাবে হয়েছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তারপরে হচ্ছে 4টে কোষ পরপর মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা নিয়ে 4টি কোষ তৈরি হচ্ছে। তো এই পুরো পদ্ধতিটাকে আমরা এবারে একটু ছোট করে দেখে নেব। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে, এখানে দুটো
ক্রোমোজোম, একটা পিতৃ ক্রোমোজোম যেটা লাল দিয়ে দেখানো হয়েছে এবং একটা মাতৃ ক্রোমোজোম যেটা নীল দিয়ে দেখানো হয়েছে, যে দুটোকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলেছি। সেই হোমোলোগাস ক্রোমোজোম দুটো কাছাকাছি আসছে এবং তাদের মধ্যে জোড়বদ্ধ হওয়ার ঘটনাটা ঘটছে, যাকে আমরা সাইন্যাপসিস বলছি, এবং কি তৈরি করছে না, বাইভ্যালেন্ট তৈরি করছে। এই অবস্থায় পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দুটো মোনাড অবস্থাতে থাকে, অর্থাৎ দুটোকে নিয়ে আমরা একসঙ্গে ডায়াড বলছি, কিন্তু এক একটা মোনাড অবস্থাতে থাকছে। এই অবস্থায় মাতৃকোষ যেটা, অর্থাৎ জনিত্রী কোষ যেটা, তার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2n বা ডিপ্লয়েড কোষ। এটা একটা, এই ডিপ্লয়েড কোষ, এই যে সাইন্যাপসিস বা বাইভ্যালেন্ট যেটা গঠিত হলো, এটা এই ঘটনাটা ঘটছে কিন্তু জাইগোটিন উপদশায়, অর্থাৎ প্রোফেজের জাইগোটিন উপদশায় এই ঘটনাটা ঘটে। এর আগে কিন্তু ক্রোমোজোম জল বিয়োজন করে দিয়েছে, ক্রোমাটিন জল বিয়োজন করে ক্রোমোজোম গঠন করেছে, তাই আমরা ক্রোমোজোমের এই গঠনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ মাইটোসিসের সঙ্গে এখানে একটা মিল আছে। এইবারে জাইগোটিন উপদশায় এটা ঘটে যাওয়ার পরে, এর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্যাকেটিন দশায়। প্যাকেটিন দশায় কি হচ্ছে না, এই যে মোনাডগুলো, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের যে মোনাড দুটো ছিল সেটা লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, গিয়ে দুটো করে ক্রোমাটিড তৈরি করছে, অর্থাৎ মোনাডগুলো ডায়াড তৈরি করছে। দুটো ডায়াড পাশাপাশি আছে, তাই আমরা এটাকে বলছি টেট্রাড। টেট্রাড গঠন করেছে, অর্থাৎ সাইন্যাপসিস অবস্থাতেই মোনাডগুলো ডায়াড গঠন করেছে, ফলে টেট্রাড তৈরি হয়েছে। এখানে নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি কখন না, প্যাকাইটিন উপদশার শুরুতে। প্যাকাইটিন উপদশাতে এবারে আমরা যেটা পাবো, প্যাকাইটিন এবং ডিপ্লোটিন দুটো উপদশাতেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ক্রসিং ওভার। অর্থাৎ আমরা একটু আগে যেটা বর্ণনা করেছি যে ক্রসিং ওভারের কথা, সেই ক্রসিং ওভারটা আমরা এবারে এখানে দেখতে পাবো প্যাকাইটিন এবং ডিপ্লোটিন উপদশায়। সেখানে আমরা কায়াজমা তৈরি হতে দেখব, ক্রসিং ওভার ঘটতে দেখব, এবং খণ্ড বিনিময় হবে এবং নতুন ক্রোমোজোম সৃষ্টি হবে, অর্থাৎ নতুন যে রিকম্বিনেন্ট ক্রোমোজোম সেটা আমরা তৈরি হতে দেখব এই প্যাকেটিন এবং ডিপ্লোটিন উপদশা। এইটা হয়ে যাওয়ার পরে ক্রোমোজোমগুলো আরো ঘনীভূত হবে, আরো ছোট এবং মোটা হবে এবং সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। এই সময়টাকে বলা হচ্ছে ডায়াকাইনেসিস উপদশা। ডায়াকাইনেসিস উপদশায় ক্রোমোজোমগুলো একটু উলি উলি অ্যাপিয়ারেন্স চলে আসে, অর্থাৎ উলের মতন হয়ে যায়। উলের গা থেকে যেমন রোঁয়া রোঁয়া বেরিয়ে থাকে, ঠিক সেরকম অবস্থায় হয় এবং মোটা মোটা হয়ে যায়। এই ক্রোমোজোমগুলো এবারে মেটাফেজ দশায় আসে। মেটাফেজ দশায় মাইটোসিসের মতোই ক্রোমোজোমগুলো সেই বেমতন্তুর যে বিশুদ্ধ তল সেখানে নিজেদেরকে সজ্জিত করে নেয় এবং বেমতন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ারগুলো কাইনেটোকোর দিয়ে আবদ্ধ হয়। এই আবদ্ধ হওয়ার পরে ঠিক একইভাবে ওখানে যেটা ঘটেছিল মাইটোসিসের ক্ষেত্রে, এখানে কিন্তু সেই ঘটনা ঘটে না। মাইটোসিসের ক্ষেত্রে কি হয়েছিল, ক্রোমোজোমগুলো মাঝখান থেকে ভেঙে গেছিল, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে গেছিল এবং প্রতিটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড দুটো অন্য মেরুর দিকে গেছিল। কিন্তু এখানে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্রোমোজোম এক মেরুর দিকে যাচ্ছে, অন্য ক্রোমোজোমটা দ্বিতীয় মেরুর দিকে আসছে। অর্থাৎ এখানে যে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, দুটো ক্রোমোজোম ছিল, সেই দুটো ক্রোমোজোম কিন্তু আলাদা হয়ে গেল। অর্থাৎ মিওসিস 1 এই কোষ বিভাজনের পরে যে অপত্য কোষ দুটো তৈরি হলো, সেই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে গেল। দুটো কোষ তৈরি হচ্ছে এবং এখানে আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে মাতৃ ক্রোমোজোম যেটা লাল রঙের ছিল সেটা একটা কোষের মধ্যে গেছে, নীল রঙের ক্রোমোজোমটা অর্থাৎ পিতৃ ক্রোমোজোমটা আরেকটি কোষের মধ্যে এসছে। এই জায়গাতে মাইটোসিসের সঙ্গে একটা পার্থক্য আছে। মাইটোসিস যদি হতো এখানে, তাহলে কি হতো, নীলটা হাফ হয়ে যেত, গিয়ে এই কোষে একটা নীল, এই কোষে আরেকটা নীল যেত। লালটা হাফ হতো, লালের একটা এই কোষে, আরেকটা এই কোষে যেত। কিন্তু এখানে কি হয়েছে, একটা নীল গোটা অবস্থাতেই দুটো ক্রোমাটিড নিয়েই একটা কোষের মধ্যে এসছে, লালটা তার দুটো ক্রোমাটিড নিয়ে অন্য একটা কোষের মধ্যে গেছে। অর্থাৎ এখানে অ্যানাফেজ যে চলন হয়েছে, সেই অ্যানাফেজীয় চলনের সময় সেন্ট্রোমিয়ার থেকে কিন্তু ক্রোমোজোমগুলো ভেঙে যায়নি। সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিড ইনট্যাক্ট অবস্থাতেই আছে। শুধু আলাদা কে হয়ে গেছে না, হোমোলোগাস ক্রোমোজোম দুটো আলাদা হয়ে কোষের দুই প্রান্তের দিকে গেছে, তারপরে সেখান থেকে
টেলোফেজ হয়েছে, তারপরে সাইটোকাইনেসিসের ফলে সেই হোমোলোগাস ক্রোমোজোম দুটো আলাদা আলাদা কোষের মধ্যে পৌঁছে গেছে। সেই জন্যই আমরা এখানে দেখতে পাচ্ছি নীল ক্রোমোজোম একটা কোষে, লাল ক্রোমোজোম আরেকটা কোষে চলে গেছে। তাহলে এইখানে আমরা তিনটে উপদশার উল্লেখ পাচ্ছি, জাইগোটিন, প্যাকাইটিন এবং ডিপ্লোটিন। এর আগে যেটা ছিল লেপ্টোটিন, সেখানে খুব বেশি কিছু চোখে পড়ে না স্বাভাবিক কোষের সঙ্গে। শুধু একটা পার্থক্য লেপ্টোটিন দশার ক্ষেত্রে বলা, সেটা হলো ক্রোমোজোমগুলো মানে নিউক্লিয় যে জালিকাগুলো সেগুলো জল বিয়োজন করে ঘন সন্নিবিষ্ট হতে থাকে, আর তৈরি করে ক্রোমাটিন জালিকা তৈরি করতে থাকে, ক্রোমাটিন তন্তু তৈরি করতে থাকে, সেটা আরো জল বিয়োজন করতে থাকে। এই ঘটনাগুলো লেপ্টোটিন দশায় দেখতে পাওয়া যায়। আর এখানে আসার পরে অর্থাৎ জাইগোটিনে আসার পরে আমরা সাইনাপসিস দেখতে পাচ্ছি, প্যাকাইটিনে এসে আমরা ডায়াড গঠন দেখতে পাচ্ছি, টেট্রাড গঠন দেখতে পাচ্ছি, ডিপ্লোটিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে ক্রসিং ওভার ঘটছে, এবং ডায়াকাইনেসিসে গিয়ে দেখতে পাবো যে সেখানে ক্রোমোজোমগুলো আরো মোটা মোটা হয়ে যাচ্ছে, আরো বেশি জল বিয়োজন করেছে। সেখান থেকে চলে যাচ্ছি মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় একই ঘটনা, সেই বিশুদ্ধতলে চলে আসছে ক্রোমোজোমগুলো। আর অ্যানাফেজের কথা তো বললাম, তারা বিপরীত দিকে চলে যাচ্ছে ক্রোমোজোমগুলো, গিয়ে এই ঘটনাটা ঘটছে এবং নতুন দুটো কোষ তৈরি হচ্ছে। তাহলে এই হলো মিওসিস এক যে কোষ বিভাজনের অংশটা, সেখানে ঘটা ঘটনা বলি। এবার আমরা চলে আসব মিওসিস 2-তে। মিওসিস 2 অর্থাৎ দ্বিতীয় বিভাজন, যখন দুটো কোষ থেকে চারটে কোষ তৈরি হবে, তাকে আমরা দ্বিতীয় বিভাজন বলেছি। সেই দ্বিতীয় বিভাজনে এসে আমরা কি দেখতে পাচ্ছি? প্রোফেজের উপদশাগুলি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। অর্থাৎ এই কোষ থেকে যখন এই কোষগুলো তৈরি হবে, তখন যে মিওসিস 2 হচ্ছে, তার যে প্রথম উপদশা যে প্রোফেজ, সেই প্রোফেজের যে উপদশাগুলো অর্থাৎ লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই যে দশাগুলো, এগুলো কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ক্রসিং ওভার হচ্ছে না, কায়াজমা ফর্মেশন হচ্ছে না, বাইভ্যালেন্ট বা টেট্রাড যে সমস্ত ফর্মেশনগুলো ছিল মিওসিস 1 এর ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখানে কোনোটাই হচ্ছে না। মাইটোসিস দশাটা হচ্ছে, এই মেটাফেজ দশাটা হচ্ছে। মেটাফেজ দশায় কি হচ্ছে? ক্রোমোজোমগুলো সেই আগের মতো বেমতন্তুর নিরক্ষীয় তলে চলে আসছে এবং বেমতন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার কাইনেটোকোরের মাধ্যমে যুক্ত হচ্ছে। একই ঘটনা, মেটাফেজ দশার কোনো পার্থক্য নেই। অ্যানাফেজ দশাতে এসে এইবার একটা পার্থক্য চোখে পড়ছে, যেটা মিওসিস 1 এর থেকে আলাদা। এখানে অ্যানাফেজ যেটা ঘটছে, অর্থাৎ অ্যানাফেজ 2 যেটা ঘটছে, দ্বিতীয় অ্যানাফেজ দশা, সেটা কিন্তু মাইটোসিস দশার মতো, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার মতো। অর্থাৎ এইখানে এসে আমরা, অর্থাৎ মিওসিস 2 এর এই বিভাজনটাই কিন্তু আমরা মাইটোসিসের মতন বিভাজন হতে দেখছি। মাইটোসিসের অ্যানাফেজ দশায় কি হয়েছিল? প্রতিটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার থেকে ভেঙে গেছিল, গিয়ে অ্যানাফেজীয় চলনের সময় সেই যে ক্রোমাটিড দুটো তৈরি হলো, একটা ক্রোমাটিড একটা মেরুতে গেল, আরেকটা ক্রোমাটিড আরেকটা মেরুতে এলো, দুটো ক্রোমাটিড দুটো মেরুতে ভাগ হয়ে গেল। এখানেও সেই একই ঘটনা ঘটছে। অর্থাৎ এই যে ক্রোমোজোমটা এখানে ছিল, এই ক্রোমোজোম দুটো এরকম মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে গিয়ে কি করছে? দুটো ক্রোমাটিড তৈরি করছে। অর্থাৎ এই সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, ঠিক মাইটোসিসের অ্যানাফেজের মতো। মাঝখান থেকে ভেঙে গিয়ে দুটো ক্রোমাটিড তৈরি করছে। এই দুটো ক্রোমাটিড এবারে দুটো আলাদা আলাদা মেরুর দিকে সরে যাচ্ছে। ফলে কি হচ্ছে? এটা নীল ক্রোমাটিড দুটো আলাদা মেরুর দিকে সরে গেছে। একটা ক্রোমাটিড নিয়ে এই কোষটা তৈরি হয়েছে, অন্য আরেকটা ক্রোমাটিড নিয়ে এই কোষটা তৈরি হয়েছে। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও আমরা দেখছি যে লাল ক্রোমোজোমটার দুটো লাল ক্রোমাটিড আলাদা হয়েছে, একটা ক্রোমাটিড এই কোষে এসছে, একটা ক্রোমাটিড ওই কোষে গেছে। অর্থাৎ মিওসিস 2 বিভাজনটা মাইটোসিস কোষ বিভাজনকে ফলো করে। অর্থাৎ এটাকে এই জন্য বলা হয় সমবিভাজন, কিন্তু মিওসিস 1 কে বলা হয় হ্রাস বিভাজন, কারণ এখানে ক্রোমোজোমের সংখ্যাটা কমে যাচ্ছে, কিন্তু এখানে ক্রোমোজোমের সংখ্যা একই থাকছে। অর্থাৎ এটাও n সংখ্যক ক্রোমোজোম যুক্ত এবং এটাও কিন্তু n সংখ্যক ক্রোমোজোম যুক্ত।
এটাতেও হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, এটাতেও হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। তাই এই মিওসিস 2 কে বলা হয় সমবিভাজন, মিওসিস 1 কে বলা হয় হ্রাস বিভাজন। সেটা আমি আরেকবার লিখে আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে এই যে ক্রোমাটিড গুলো আলাদা আলাদা কোষে আলাদা আলাদা ভাবে পৌঁছে যাচ্ছে মাঝখান থেকে বিভাজিত হওয়ার পর, এই দশা শেষে দেখা যাচ্ছে 4টে অপত্য কোষ তৈরি হয়েছে একটা মাতৃকোষ থেকে। অর্থাৎ একটা মাতৃকোষ দুবার বিভাজিত হয়ে 4টে অপত্য কোষ তৈরি করছে এবং প্রতিটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার ঠিক অর্ধেক হচ্ছে। এই হচ্ছে মিওসিস 2 এর সম্পর্কীয় যাবতীয় কিছু। মিওসিস 1 যে কোষ বিভাজনটা, এই মিওসিস 1 কোষ বিভাজনটাকে আমরা বলছি হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন? তার কারণ হলো এখানে দেখতে পাচ্ছি আমরা 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, সেটা যখন ভাগ হয়ে যাচ্ছে মিওসিস 1 বিভাজন দিয়ে, তখন দেখতে পাচ্ছি আমরা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এখানে দুটো ছিল, এখানে একটা একটা করে হয়ে গেল। এই জন্যই বলা হচ্ছে কি হ্রাস বিভাজন। আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে মিওসিস 2 তে, অর্থাৎ দ্বিতীয় মিওসিস ডিভিশনের সময়, সেখানে কিন্তু একটা ক্রোমোজোম মাতৃকোষেও একটা ছিল, অপত্য কোষেও একটা করে ক্রোমোজোম আসছে। এখানেও মাতৃকোষে একটা ক্রোমোজোম, এখানেও অপত্য কোষের মধ্যে একটা করে ক্রোমোজোম। তাই এই ধরনের বিভাজনকে বলা হচ্ছে, মিওসিস 2 কে বলা হচ্ছে সমবিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। অন্যদিকে মিওসিস 1 কে বলা হচ্ছে রিডাকশনাল ডিভিশন। কিন্তু ওভারঅল যে ডিভিশনটা, ওভারঅল যে বিভাজনটা, সেটাকে যদি আমরা দেখি তাহলে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হচ্ছে। ডিপ্লয়েড মাতৃকোষ, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হচ্ছে। সেই জন্য মিওসিসকে বলা হয় রিডাকশনাল ডিভিশন বা হ্রাস বিভাজন। পরীক্ষায় প্রশ্ন আসে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন। ঠিক একইভাবে মাইটোসিসকে কেন সমবিভাজন বলা হয় তারও কারণটা আমরা এখান থেকে বলে দিতে পারি, যে যেহেতু মাইটোসিসের মাতৃকোষও ডিপ্লয়েড এবং উৎপন্ন যে কোষ সেগুলোও ডিপ্লয়েড, তাই মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। অর্থাৎ মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার কোনো হেরফের বা কোনো কম বেশি হয় না, কিন্তু এখানে কম হচ্ছে। এখানে এই যে মিওসিস 2, একে যেহেতু সমবিভাজন বলা হচ্ছে, তাই একে মাইটোসিসের সঙ্গে তুলনা করা যায়। সেজন্য আমি আগে পড়ানোর সময় বারবার করে বলছিলাম যে মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের মতো একটা বিভাজন, তাই একে বলা হচ্ছে সমবিভাজন। এই হলো মিওসিস সম্পর্কে, মিওসিসের পদ্ধতি সম্পর্কে যাবতীয় কিছু। এবারে আমরা দেখে নেব মিওসিসের তাৎপর্য কি আছে। মিওসিসের তাৎপর্য বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা তাৎপর্য আমরা এখানে তুলে ধরছি। প্রথম যেটা, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বলতে যেটা বোঝায় সেটা হলো প্রজাতিতে কতগুলি ক্রোমোজোম আছে সেটা আমরা আগে জেনে নিই। প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে এক একজনের ক্ষেত্রে, এক একটা প্রজাতির ক্ষেত্রে এক এক রকম। অর্থাৎ মানুষের ক্ষেত্রে একরকম, অন্য প্রজাতির ক্ষেত্রে আরেক রকম। মানুষের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 46টা। এই সংখ্যাটাকে ধ্রুবক রাখা, অর্থাৎ প্রতিটা মানুষের ক্ষেত্রেই যেন এই 46টা করে ক্রোমোজোম থাকে। তো সেটা কি করে সম্ভব? আমরা এখানে একটা ছোট ক্রস মতন করেছি। এটা যদি দেখি যে মা এবং বাবা দুজনেই ডিপ্লয়েড, দুজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n। সেখান থেকে জনন কোষ তৈরি হচ্ছে, জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে n, কারণ এটা মিওসিস পদ্ধতিতে তৈরি হচ্ছে। সেই জনন কোষ দুটোর মিলন ঘটছে এবং সন্তান তৈরি হচ্ছে, সে ডিপ্লয়েড। যদি এখানে মিওসিস না ঘটতো, অর্থাৎ এই 2n থেকে যদি n না হতো, যদি 2n থেকে মাইটোসিস পদ্ধতিতে এটা 2n হয়ে যেত, তাহলে এই দুটো জনন কোষ মিলিত হলে এখানে সন্তানের ক্ষেত্রে টোটাল ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত 4n। এটা আমরা বুঝতেই পারছি, কারণ এখান থেকে 2n থেকে যদি 2n হতো তাহলে এখানে হয়ে যেত 4n। কিন্তু সেটা আমাদের কাছে কাম্য নয়। তার কারণ কি? কারণ তাহলে আবার এই সন্তানের পরবর্তী প্রজন্মে সেটা হয়ে যেত 8n, অর্থাৎ সংখ্যাটা এইভাবে বাড়তে থাকতো। এবং একটা সময় এটা তো কখনোই হতে পারে না যে একটা কোষের মধ্যে শুধু ক্রোমোজোম রয়েছে, কোষের মধ্যে অনেক কিছু থাকতে হবে। তাহলে ক্রোমোজোমের সংখ্যা যদি এইভাবে বেড়ে যেতে থাকে তাহলে কোষের মধ্যে আর কোনো কিছু রাখার জায়গা আমরা দিতে পারবো না। তাই কি করা হলো? তাই ক্রোমোজোমকে অর্ধেক করে নেওয়া হলো। পরে এই কোষ দুটো একসঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করছে, সেই জাইগোট থেকে নতুন জীবের সৃষ্টি হচ্ছে।
তাই এটাকে বলা হচ্ছে যে প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা মিওসিসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি আরেকবার বলে দিচ্ছি, ডিপ্লয়েড বাবা ডিপ্লয়েড মা, সেখান থেকে হ্যাপ্লয়েড জনন কোষ মিওসিস পদ্ধতিতে তৈরি হচ্ছে, সেই মিওসিস পদ্ধতিতে তৈরি হওয়া জনন কোষ একসঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড সন্তান সৃষ্টি করছে। দ্বিতীয় যে গুরুত্ব সেটা হচ্ছে জিনের পুনর্বিন্যাস, যেটাকে আমরা বলছি ক্রসিং ওভার। ক্রসিং ওভার খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রকরণের সৃষ্টি হয় ক্রসিং ওভারের মাধ্যমে। আমরা দেখেছি ক্রসিং ওভারে কিভাবে একটা ক্রোমোজোমের প্রান্ত আরেকটা ক্রোমোজোমের সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে বা বিনিময় হচ্ছে। এই বিনিময়ের ফলে কি হচ্ছে না, প্রকরণের সৃষ্টি হচ্ছে, নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটছে, দুটো ক্রোমোজোমের মধ্যে বৈশিষ্ট্যের আদান প্রদান হয়ে গেল। ক্রোমোজোমের খণ্ড বিনিময় মানে বৈশিষ্ট্যের খণ্ড বিনিময়, বৈশিষ্ট্যের আদান প্রদান। এই বৈশিষ্ট্যের আদান প্রদানের ফলে নতুন যে জীব সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটছে। এই নতুন নতুন বৈশিষ্ট্যের আগমন যদি ঘটে তাহলে আমরা বলতে পারবো যে সেটা জনিত্রী জীব থেকে সেই জীব আলাদা হবে, অর্থাৎ তাদের মধ্যে ভ্যারিয়েশন আসবে বা ভেদ আসবে, তাকেই আমরা বলছি প্রকরণ। অর্থাৎ প্রকরণ সৃষ্টি করতে গেলে ক্রসিং ওভার ঘটাতে হবে, আর ক্রসিং ওভার কেবলমাত্র মিওসিসের সময় ঘটে, মাইটোসিসে বা অন্য কোনো কোষ বিভাজনের সময় ঘটে না। চতুর্থ যে গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে গ্যামেট উৎপাদন, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে গ্যামেট উৎপাদন হয় তাকে আমরা বলি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, তার মাধ্যমে জনন কোষ তৈরি হয় কোনো জীবদেহ থেকে, অর্থাৎ পিতা মাতার দেহ থেকে জনন কোষ তৈরি হচ্ছে যে পদ্ধতিতে, সেই পদ্ধতির নাম হচ্ছে গ্যামেটোজেনেসিস। এবং সেই গ্যামেটোজেনেসিস পুরো পদ্ধতিটার শেষের দিকে এসে কিন্তু মিওসিস ঘটতেই হবে, মিওসিস ছাড়া কিন্তু গ্যামেটোজেনেসিস অসম্পূর্ণ। তাহলে এই গ্যামেটোজেনেসিস, একে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু তৈরি হচ্ছে, আরেকটা পদ্ধতিতে ডিম্বাণু তৈরি হচ্ছে। যে গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয় তাকে বলা হয় স্পারম্যাটোজেনেসিস, আর যে পদ্ধতিতে ডিম্বাণু তৈরি হয় তাকে আমরা বলি উজেনেসিস। স্পারম্যাটোজেনেসিসে কি ঘটছে দেখে নিই আমরা। স্পারম্যাটোগোনিয়া থেকে প্রাথমিক স্পারম্যাটোসাইট তৈরি হচ্ছে, উগোনিয়া থেকে প্রাথমিক উসাইট তৈরি হচ্ছে। এই যে দুটো জিনিস, এই যে দুটো পদ্ধতি, স্পারম্যাটোগোনিয়া থেকে প্রাথমিক স্পারম্যাটোসাইট, উগোনিয়া থেকে প্রাথমিক উসাইট, এই দুটো পদ্ধতিতে কিন্তু মাইটোসিস সাহায্য করে, কারণ এগুলো সমবিভাজনের পদ্ধতি। কিন্তু যখন প্রাথমিক স্পারম্যাটোসাইট থেকে শুক্রাণু তৈরি হচ্ছে বা উসাইট থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাই মিওসিস সাহায্য করছে। কারণ মিওসিস ছাড়া প্রাথমিক স্পারম্যাটোসাইট থেকে শুক্রাণু, প্রাথমিক উসাইট থেকে ডিম্বাণু তৈরি হওয়া অসম্ভব, যদিও এই পদ্ধতি দুটোতে কিন্তু মাইটোসিস সাহায্য করে। নেক্সট হচ্ছে জনুক্রম, খুব গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা। জনুক্রম কাকে বলে না, যদি কোনো জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অর্থাৎ লিঙ্গধর এবং রেণুধর জনুর পর্যায়ক্রমে বা চক্রবর্ত আবর্তন হয়, তখন তাদেরকে বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। তো এই যে লিঙ্গধর এবং রেণুধর জনু, লিঙ্গধর জনুর মূল বক্তব্য হচ্ছে সেখানে গ্যামেট তৈরি হবে, রেণুধর জনুর মূল বক্তব্য হচ্ছে সেখানে রেণু তৈরি হবে। এই গ্যামেট এবং রেণু এই দুটোকে তৈরি করতে গেলে কিন্তু মিওসিসের সাহায্য অবশ্যই লাগবে। মিওসিস ছাড়া, আমরা এখানেই দেখে নিয়েছি যে গ্যামেট উৎপাদন তো সম্ভবই নয়, রেণুও তৈরি সম্ভব নয় মিওসিস ছাড়া। অতএব গ্যামেট ও রেণু মিওসিসের মাধ্যমেই তৈরি হবে। গ্যামেট হচ্ছে লিঙ্গধর জনুর একক, রেণু হলো রেণুধর জনুর একক। এই লিঙ্গধর ও রেণুধর জনুর যে পর্যায়ক্রমিক আবর্তন তাকেই আমরা বলি জনুক্রম। অর্থাৎ এই মিওসিস ছাড়া বিশেষ করে জীবের যে জীবন চক্র, জীবের যে প্রজনন, সেটা কিন্তু একেবারেই অসম্ভব। এটাই হচ্ছে মিওসিসের সবচেয়ে বড় গুরুত্ব। তো তোমরা কতগুলো জিনিস আমি আরেকবার বলছি, তোমরা এগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, আমার ভিডিওগুলো দেখে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। সেটা হলো ডায়াড, মোনাড, টেট্রাড, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, তারপরে কায়াজমা, ক্রসিং ওভার, তারপরে যে বিভিন্ন উপদশাগুলোর কথা বলেছি, উপদশাগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে। এই ঘটনাগুলো তোমরা এখান থেকে ভালো করে পড়বে। মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য তৈরি করার চেষ্টা করবে, এই পার্থক্যটা কিন্তু পরীক্ষায় আসে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য করবে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিসের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য করার চেষ্টা করবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে কোনো কোনো কোষ বিভাজিত হয় না একেবারে,
যেমন তার মধ্যে আছে লোহিত রক্তকণিকা, কারণ তার মধ্যে নিউক্লিয়াস নেই। ঠিক একইভাবে বিভাজিত হয় না স্নায়ু কোষ, কারণ তার মধ্যে সেন্ট্রোজোম নেই। পেশি কোষও বিভাজিত হয় না। কোনো একটা প্রজাতির যে সকল ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমগুলোকে যদি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় তাহলে সেই রেখাচিত্রকে আমরা বলি ক্যারিওগ্রাম। ক্যারিওগ্রাম। এবং সেই রেখাচিত্রটা তৈরির যে টোটাল যে পদ্ধতিটা তাকে বলা হয় ক্যারিওটাইপিং। এই জিনিসটা একটু মাথায় রেখো। আর এই কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়, এটা তো আমরা আগেই জেনেছি। ধন্যবাদ সকলকে। মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে আমাদের আর কোনো কিছু বলার নেই। এই হলো সম্পূর্ণ মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কিত যাবতীয় যা কিছু তথ্য। ধন্যবাদ সকলকে।